রানীমার চোখে অশ্রু, হৃদয়ে পাপবোধ। নিজের একমাত্র কন্যাকে দেবী ছিন্নমস্তার চরণে সমর্পণ করে ফিরছেন তিনি। রক্তপলাশ বৃক্ষ নিষ্পুষ্প। অভিশপ্ত এই দিনে দেবী তৃষ্ণার্ত রক্তের জন্য। রাজপণ্ডিতের ঘোষণা, বলিতে নিবেদিত হবে রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ, আর সেই সম্পদ আত্রেই। সময় কম। সূর্যাস্তের আগেই কি নিঝুমপুর রক্ষা পাবে, নাকি নেমে আসবে ভয়ঙ্কর পরিণতি? শুনুন রক্তপলাশ চতুর্থ পর্ব, শুধুমাত্র গল্পশালায়। পাহাড়ের গা বেয়ে একাকী হেঁটে চলেছে একটি নারী মূর্তি। উদ্বৃত্ত বস্ত্রাঞ্চলে তার মুখমণ্ডল সম্পূর্ণ আবৃত। চেনা যাচ্ছে না, কিন্তু তার পদচারণার মধ্যে মিশে আছে সূক্ষ্ম রাজগৌরবের চিহ্ন। রানীমা ফিরে চলেছেন প্রাসাদের দিকে। তার দু চোখে সঞ্চিত হয়েছে অকুল অশ্রুবাষ্প। কোনো মতে ওষ্ঠাধর একত্রে প্রচন্ড দৃঢ়তার সঙ্গে চেপে রেখে তিনি এগিয়ে চলেছেন। তার বুকের ভিতর ধিকি ধিকি জ্বলছে চরম পাপবোধ এবং অনুশোচনার কালো আগুন। স্বহস্তে নিজের একমাত্র কন্যাকে দেবী ছিন্নমস্তার ক্ষুধানলে সমর্পণ করে এসেছেন তিনি। এই দিন যে আসে সহস্রাব্দে একবার, আর আত্রেয়ীর এমনই ভাগ্য। ঠিক তার বেলাতেই কঙ্কুকির দুই অনুচর ফিরে এসে জানিয়েছিল রক্তপলাশ বৃক্ষ যথার্থই নিষ্পুষ্প। ভয়ে দুশ্চিন্তায় আকুল হয়ে রানী ছুটে গিয়েছিলেন রাজপণ্ডিতের কাছে। ঘটনা শুনে তার মুখভঙ্গি দেখে রানীর মনে হয়েছিল বোধ করি নিঝুমপুরের উপর বজ্রপাতের ইশারা পেয়েছেন তিনি। বহু প্রাচীন একটি পুঁথি খুলে কিছুক্ষণ স্বগত পাঠ করে নিয়ে গম্ভীর চিন্তাক্লিষ্ট গলায় পণ্ডিত বলেছিলেন, আজ সেই অভিশপ্ত দিন ফিরে এসেছে সহস্রাব্দ পরে। দেবী ছিন্নমস্তা জেগে উঠেছেন, নররক্তের পিপাসায় উন্মুক্ত হয়ে উঠেছেন তিনি। এ তারই লক্ষণ। পণ্ডিত মশাই, তার এই পিপাসা নিবৃত করার উপায় কি? নিঝুমপুরের এক প্রাচীন ঐতিহ্য। যখনই দেবীর এই পিপাসার্ত মূর্তি উপস্থিত হয়, নিঝুমপুরে উদিত হয় এক অজ্ঞাত কুশলীল ব্যক্তি, এক আগন্তুক। কিংবদন্তি হলো সে নাকি স্বয়ং মহাকালের অনুচর। এই রাজ্যেরই কোনো একজন বাসিন্দাকে বশীভূত করার মাধ্যমে দেবীর পদপ্রান্তে বলি সমর্পণ করে সে। সেই ব্যক্তি ছাড়া বাকি সকলের চর্মচক্ষে সে থাকে অদৃশ্য। তার মানে দেবীকে তুষ্ট করার জন্য আজ আমাদের রাজ্যের কোনো এক হতভাগ্য প্রজাকে মৃত্যুবরণ করে নিতে হবে। এর উত্তরে ম্লান হেসেছিলেন রাজপণ্ডিত। সে হাসির মধ্যে লুকানো ছিল রানীমার অজ্ঞতার প্রতি করুণা। গাঢ় স্বরে তিনি বলেছিলেন, না, সেই প্রজাটির স্মৃতিভ্রংশ হবে, কিন্তু মৃত্যু হবে না। তবে তো বলি হিসাবে অন্য কিছু গ্রহণ করবেন দেবী ছিন্নমস্তা, এটাই রীতি। রানীমার নির্বাক প্রশ্নের উত্তরে রাজপণ্ডিত বলে চলেছিলেন, দেবী ছিন্নমস্তা গ্রহণ করেন সমস্ত রাজ্যের সবচেয়ে মহামূল্যবান সম্পত্তিকে, রাজ্যের ভবিষ্যৎকে। আত্রেই! শ্রাবণ নেমেছিল রানীমার দু চোখ বেয়ে। সময় কিন্তু বেশি নেই রানীমা। বলি না পেলে দেবী ছিন্নমস্তা ক্রুদ্ধ হয়ে ছাড়খাড় করে দেবেন গোটা রাজ্য। খরা, বন্যা, মহামারী, দুর্ভিক্ষ হয়ে উঠবে নিত্যসঙ্গী। দাহ করার জন্য শ্মশান যাত্রীও হবে অমিন। এখন সিদ্ধান্ত আপনার। মেয়ের প্রাণ রক্ষা করবেন না প্রজাদের? মহারাজের সাথে একবার আপনি যদৃচ্ছা আলোচনা করুন রানীমা। শুধু মনে রাখবেন আপনার সময় আজ সূর্যাস্ত পর্যন্ত।
এই কথার পর আর ভাবার সময় পাননি রানীমা। প্রজা কল্যাণের কথা তার আগে ভাবা উচিত। তিনি তাদের রানী, মাতৃসমা। কাজেই চোখ মুছে নিয়ে পণ্ডিতের কাছ থেকে আনুষঙ্গিক উপাচার বিষয়ে খুঁটিনাটি জেনে নিজের হাতে কন্যাকে সজ্জিত করে তিনি রেখে এসেছেন দেবী ছিন্নমস্তার পদপ্রান্তে। কিছুক্ষণ পরেই ফিরে আসার অজুহাত দিয়ে চুপিসারে বেরিয়ে এসেছেন মন্দির চত্বর ছেড়ে। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে এক ঝলক দেখে নিয়েছেন শূন্য রক্তপলাশ গাছটাকে। সেই সময় একবার মনে হয়েছে গাছটির নিচে যেন অন্ধকার কিছু ঘন হয়ে জমাট বেঁধেছে। অবশ্য সেটা উৎপীড়িত মাতৃহৃদয়ের বিভ্রম হতে পারে। রানীমার সিদ্ধান্ত চূড়ান্ত, আত্রেয়ী হবে দেবীর বলি। কিন্তু সত্যিই কি সবকিছু এত সহজে মেনে নেবে ভাগ্য? রক্তপলাশ বৃক্ষের নিচে অন্ধকার যেন আরো গভীর হচ্ছে। আসছে কি কোনো অজানা বিপর্যয়, নাকি ইতিহাসের চক্র এবার ভাঙবে? উত্তর লুকিয়ে আছে পরবর্তী পর্বে। রহস্য উন্মোচনের জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন গল্পশালা। নতুন পর্বের আপডেট পেতে বেল আইকন অন করতে ভুলবেন না।